হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে ফলের এই র্যাকটার মধ্যে কিছু ফল আর কি আম রাখবো। তার আগে আমি এই র্যাকটা একটু ক্লিন করে নিয়েছি ব্রাশের মাধ্যমে। আর এখানে কিছু ফল আগের ছিল, সেটা হচ্ছে মালটা, কমলা, আপেল এগুলো আর কি ছিল, তো সেগুলো আমি সরিয়ে ফেলেছি। তারপর আর কি একটু ক্লিন করে নিয়েছি, দেখলাম যে ফাঁকে ফাঁকে একটু ধুলাবালি জমেছিল। আর এখন আমি আমগুলো নামিয়ে নিচ্ছি। দুই ধরনের আম এনেছে, একটা হচ্ছে ফজলি আম আর একটা হচ্ছে আম্রপালি। তো সবগুলো আমি এখানে রাখার চেষ্টা করছি। আমগুলো রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে বড় বড় যে আমগুলো আছে ফজলি আম, সেগুলো ঠিকমতো রাখা যাচ্ছে না, তাই একটু এদিক সেদিক করে রেখে দিচ্ছি। এবছর কিন্তু আমের দাম ভালোই গিয়েছে, আর এখন একদম শেষ বেলা, আম তেমন আর একটা পাওয়া যাবে না, কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমের বেশ দাম গিয়েছে এবছর, আর এখন তো আরেকটু দাম বেড়ে গিয়েছে। তো আম একটু বেশি করেই আনা হয়েছে, কারণ সামনে দেখা যাবে আর তেমন ভালো আম পাওয়া যাবে না। আর এগুলো কাঁচা আম, পাকতেও একটু সময় লাগবে, তো ঘরে রেখে খাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই দেশের পরিস্থিতি সম্বন্ধে অবগত, আমার আর কিছু বলার নেই। তো কি ভয়াবহ একটা ঝড় এসেছে আমাদের এই দেশে, আমরা আসলে এই ঝড়টার জন্য প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, কিভাবে কি হবে সব কিছু আসলে সময় বলে দেবে। এখনও যে সব কিছু সুন্দর মতো সমাধান হয়ে গেছে তা না, তো সামনে কেবল অপেক্ষা, ইনশাল্লাহ খুব শীঘ্রই সব কিছু শেষ হয়ে যাবে। বিগত অনেক দিন ধরেই এই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে অনেক অনেক তাজা প্রাণ চলে গিয়েছে, তাজা রক্ত দিয়ে চলে গিয়েছে। তাদের কথা আসলে মনে হলে খুবই খারাপ লাগে। তো সব কিছুই তো হইল, কিন্তু ওরা তো আর বেঁচে নেই। একটা মানুষের মৃত্যু দিয়েই আমার মনে হয় সব কিছু শেষ হয়ে যায়। মৃত্যুর পর সে তো আর কোনো কিছুই ভোগ করতে পারবে না, কি হচ্ছে না হচ্ছে সে তো চলেই গেল। তো যাই হোক, যা দিয়ে গিয়েছে আমরা যারা বেঁচে আছি, যারা বেঁচে আছে তারাই ভোগ করব। সো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো করে। তো দোয়া করি সব কিছু যেন ঠিক হয়ে যায় খুব শীঘ্রই। তো আমি এখন কিচেনে চলে আসছি, দেখতে পেয়েছেন। এসে প্রথমেই একটু কাউন্টার টপটা মুছে নিয়েছি, তারপর একটা মশলা রেডি করে নিচ্ছি। আর সেই মশলায় আগে থেকে আমি কিছু চিকেন কেটে নিয়েছি, একদম চিকন চিকন একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে সেটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে কোনো হাড় নেই, হাড় ছাড়া যে মাংসটা আছে সেটা। এবার আমি এই মশলার মধ্যে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে আমি শুকনা ফ্রাই করব, একটা বক্সে রেখে দেবো। একটু বেশি করে করেছি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড এই চিকেনটা খেতে পছন্দ করে। আমি যখন সালাদ তৈরি করি তখন সালাদের মধ্যে এই ভাজা চিকেনটা দিয়ে দিই, এতে করে ওরা খুব পছন্দ করে। এছাড়া এরকমভাবে চিকেন বানিয়ে ঘরে রেখে দিলে হঠাৎ করে ইনস্ট্যান্ট যদি আমরা কোনো রেসিপি তৈরি করতে যাই, সেখানেও কিন্তু এই চিকেনটা দিতে পারি। তো মশলার মধ্যে চিকেনটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ এভাবেই থাকবে, এতে করে চিকেনের ভিতর মশলাটা সুন্দর করে ঢুকবে। তো অনেকেই হয়তো জানতে চাবেন যে আমি কি মশলা অ্যাড করেছি। ওইখানে আমি অল্প অল্প করে আদা রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে হচ্ছে টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। তো এরকমই একটা পেস্ট করে তারপরে আর কি চিকেনগুলোকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। তো এই ধরনের চিকেন কিন্তু আমরা পিৎজায় ব্যবহার করে থাকি। তো এভাবে করে রাখলে কিন্তু অনেক সুবিধা, আর এটা ভাতের সাথে খেতেও কিন্তু ভালো লাগে। তো আজকে আমি যেটুক করেছি না, ওটা ভাতের সাথেই খাবে, বাকিটা আর কি আমি বক্সে ভরে রেখে দেবো। আর এদিকের এই চুলাটায় আমি মাটির একটা কড়াই দিয়ে দিয়েছি, আর সেখানে হচ্ছে আমি করলা ভাজি করতেছি। আর মাটির কড়াইতে বা মাটির হাঁড়ি পাতিলে রান্না করার যে এত আরাম, জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি রিসেন্টলি আর কি মাটির হাঁড়ি কিংবা কড়াইতে রান্না করছি, তো খুবই আরাম লাগে। মাটির কড়াইটা এত বেশি গরম হয়, এই যে দেখতে পাচ্ছেন, এই কড়াইটা গরম হয়ে যাওয়ার পর করলাটা দেওয়ার জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে গেছে। করলাটার কালারটাও দেখতে পাচ্ছেন কত সবুজ রয়েছে। এই একটা কড়াইয়ের মধ্যে আমি আজকে অনেক ধরনের রান্না বান্না করছি, আরেকটা কড়াইয়ের মধ্যে কেবল আমি ইলিশ মাছের তরকারি রান্না করতেছি।
কাজ করতে গেলে কিংবা বিশেষ করে রান্না করতে গেলে আমি একটা ব্যাপার অনেক বেশি খেয়াল করি, কিভাবে কমিয়ে কাজ করা যায় সেই বিষয়টাকে অনেক বেশি প্রাধান্য দেই। যেমন একটা রান্না করতে গেলে তার পাশে অনেকগুলো পাত্র কিন্তু নষ্ট হয়ে যায়। আবার দেখা যায় যে কয়েক পদের রান্না করতে হয়, সেক্ষেত্রে অনেকগুলো কড়াই হাঁড়ি লেগে যাবে। তো সেদিকটা আমি নজর রাখি কিভাবে কমিয়ে ধোয়াপালা কমিয়ে আর কি কাজ করা যায়। তো আমি সবসময় একটা হাঁড়িতে ভাত, আরেকটাতে ডাল, আর হচ্ছে 2টা কড়াইতে তরকারি রান্না শেষ করি। সেক্ষেত্রে 4, 5, 6 পদের তরকারি হইলেও 2 কড়াইতেই আমি রান্না করে ফেলি। এতে করে দেখা যায় কি রান্নার শেষে ধোয়াধায়ি অনেক কমে যায়। অনেকে আবার দেখেছি চিন্তা করে যে ধোয়াধায়ি হলে হোক, আমি তো করব না, কাজের সহকারী করে দেবে। তো আমি কিন্তু ওই রকমটা ভাবি না, আমি করি আর কাজের সহকারী করে, করতে তো হবে। আর সেই বেশি ধোয়াধায়িগুলো করতে গেলে কিন্তু অনেকটা ডিশ ওয়াশ লেগে যাবে, অনেক খরচও কিন্তু বেড়ে যাবে। তো এই দিকগুলো যদি আমরা সবসময় চিন্তা করি তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের সাংসারিক জীবনে অনেক সাশ্রয়ী হতে পারি। আর এখন যে পরিমাণ জিনিসপত্রের দাম, তো এত দুর্মূল্যের বাজারে সব কিছুই আসলে আমাদের মেনটেন করা উচিত। আর এই কাজগুলো তো পুরুষরা দেখবে না, মেয়েরাই দেখবে। আমরা যারা গৃহিণী আছি সবসময় হয়তো চেষ্টা করি যে কিভাবে হাজব্যান্ডের উপার্জিত টাকা সাশ্রয় করে চলতে পারি। তো এটা শুধু আমি না, আমার মতো মনে হয় অনেকেই আছেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে রান্না অনেকটাই এগিয়ে নিয়েছি। পাশের চুলায় ইলিশ মাছের তরকারি হচ্ছে, আর এদিকে আমি করলা ভাজি করে এখানে একটা ছোট মাছ, চচ্চড়ি না, এটা হচ্ছে আমাদের ভাষায় বিরান বলা হয়, চচ্চড়িতে একটু ঝোল থাকে, এটা একদম শুকনা ভাজা ভাজা। আমি এখানে মলা মাছ রান্না করেছি একটু টমেটো দিয়ে। আর এই যে মাটির কড়াইতে রান্না করেছি না, এটার সুবিধা হচ্ছে মাটির কড়াইতে একদমই লেগে যায় না, পুড়ে যায় না। অনেক বেশি গরম হয়, আশেপাশে থেকে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হয়, বাট এই কড়াইতে পুড়ে যায় না, লেগে যায় না, এটা খুবই একটা আরামদায়ক। তো আমি ওই ছোট মাছটাও কিন্তু বেড়ে ফেলেছি। তারপরে হচ্ছে আমি একটা ভিজা কাপড় দিয়ে নেটের ব্যাগ দিয়ে আর কি মুছে নিচ্ছি। এটাতে আমি এখন ওই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম না, সেটা ভেজে নেব। আর এই কড়াইতে ভাজার কারণ হচ্ছে ওই যে একদমই লাগে না, খুব আরামেই সব কিছু করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি এই একটা মাটির কড়াইতে সব কিছু কি সুন্দর মতো করে নিয়েছি। আর এদিকে কিন্তু এখনও ওই ইলিশ মাছের তরকারিটাই হচ্ছে। এখানে ইলিশ মাছ আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এইভাবে আমার আম্মাকে দেখেছি ছোটোবেলা আর কি রান্না করতে, প্রায় সময় কষিয়ে ওই মশলা থেকে মাছটা তুলে রেখে দেয়, তারপরে তরকারিগুলো ভালো করে যখন সিদ্ধ হয়ে যায় ঝোল দিয়ে দেয়, তারপরে বলক উঠলে মাছ তারপরে আর কি দিয়ে দেয়। আমি সেভাবেই রান্না করছি, আর এইভাবে রান্না করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আবার অনেকে মাছটা, ইলিশ মাছটাকে আর কি ভেজেও দিতে পারেন। তো মাছ ভেজে নিলে দেখা যায় যে মাছের গাটা একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমার হাজব্যান্ড পছন্দ করে না। মাছটা নরম থাকলে সেটা খেতে বেশি পছন্দ করে, আবার এটার টেস্টও কিন্তু একটু অন্যরকম হয়। তো এখন আমি মাছ নামিয়ে নেব, ইলিশ মাছের তরকারিটা নামিয়ে নেব। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অনেকে ভাবতে পারেন ইলিশ মাছে ধনিয়া পাতা দিলে ইলিশ মাছের আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা আমিও কিন্তু ভাবতাম। তো একবার কক্সবাজার গিয়ে একটা হোটেলে ইলিশ মাছ খেয়েছি। তো ওই হোটেলে ইলিশ মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে আর কি রান্না করেছে, তো এত টেস্ট ছিল। তো মাঝে মধ্যেই আমি ইলিশ মাছ রান্না করলে একটু ধনিয়া পাতা দেই, আবার অনেক সময় দেই না। ওই তো ঘুরিয়ে ফিরিয়ে আর কি রান্না করি, সবসময় যে একই টেস্টে খেতে হবে এমনটি না। আর ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যার স্বাদ কেউ কখনো নিতে পারবে না। ইলিশ মাছের স্বাদ ইলিশ মাছের মধ্যেই থাকবে, তবে এক একজন এক এক মতো করে রান্না করে খাবে, এটাই হচ্ছে নিয়ম। আমার নিয়মে কেউ রান্না করুক সেটা আমি বলবো না। তো এইভাবে ইলিশ মাছের তরকারি খুবই মজা। দেখা যায় কি এইভাবে রান্না করলে ইলিশ মাছ থেকে যায়, বাট ওই যে তরকারি ঝোলগুলো আছে সেগুলো শেষ হয়ে যায়। তো পটল আলু ইলিশ মাছের এই ঝোলটা খুবই মজা। ওইদিকে আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। এভাবে চিকেন ফ্রাই করলে না অনেক রেসিপিতেও কিন্তু দেওয়া যায়। এই তো দুপুরের রান্না বান্নাগুলো দেখাইলাম, খুবই মজার ছিল ওই রান্নাগুলা। তো বিকেলে আমি ছাদে গিয়েছিলাম, এরই মধ্যে দু একদিন কিন্তু ছাদে গিয়েছি, গিয়ে দেখেছি এখানে একটা চিচিঙ্গা গাছ আছে। তো
এর আগে আরও 2টা চিচিঙ্গা এনেছি। একবারে যে চিচিঙ্গা হয় তা না, দেখা যায় কয়েকটা বড় হয়েছে, আবার কয়েকটা একদম ছোট। তো এমনই আর কি, 1-2টা করে যখন হয় তখন আর কি ছাদে গেলে নিয়ে আসতে হয়। এদিকে আমড়া গাছে কিছু আমড়া হয়েছে, তো সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এবছর আমড়া একদমই ছোট ছোট হয়েছে। এবছর আমার গাছের আমগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়েছে, আবার লেবুও কিন্তু তেমন হয় নাই। এর কারণ হচ্ছে এবছর গাছের যত্ন একদমই হয়নি। গাছকে যে সুষম খাবার দিতে হয় সেটা তেমন করে দেওয়া হয় নাই, যার ফলে গাছ পুষ্ট যে ফলাদি হয় সেটা দেয় নাই। তো যাই হোক, আমি একটু গাছ থেকে আমরা আর চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে আসছিলাম। তো এরই মধ্যে না একদিন কাঁঠালের বীজ দিয়ে আমি গরুর মাংস রান্না করেছিলাম, আর ওইটা আমি এরই মধ্যে শর্ট ভিডিওতে দিয়েছি। কাঁঠালের বীজ দিয়ে ছোটোবেলায় মুরগির মাংস খেয়েছি, বাট কখনো গরুর মাংস খাইনি। তো ওই যে বললাম না, মাঝে মাঝে কিন্তু চেঞ্জ করে খেলে অনেক ভালো লাগে, তৃপ্তি করে খাওয়া যায়। জীবনে প্রথমবার কাঁঠালের বীজ দিয়ে গরুর মাংস রান্না করেছি, বাট রান্নার পর যখন খেলাম সবাই অনেক বেশি প্রশংসা করেছে এই রান্নাটা। তো এটার শর্ট ভিডিও আমি চ্যানেলে দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন 1 মিনিট সময় ব্যয় করে। তো ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও, কথা, কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে রাতের বেলা। তো বেশ কয়েকদিন হয়ে গেল বাইরে তেমন একটা যাওয়া হচ্ছে না, আমার বাচ্চারাও বাইরে যাচ্ছে না। তো দেখা গেল যে সবাই খুব বোরিং একটা টাইম পাস করতেছি, কেবল মোবাইল, টিভি, এগুলো আর ভালো লাগছিল না। ভাবলাম যে আমরা 4 জন বসে একটু লুডো খেলি। তো আমি, আমার 2 ছেলে তাহসিন আদিয়ান আর হচ্ছে আমার হাজব্যান্ড এখানে সাপ লুডো খেলতেছি। সাপ লুডো খেলতে গিয়ে তো ভীষণ বিপাকে পড়ে যাচ্ছি, বারবার আমাকে সাপে কেটে দিচ্ছে, আর উপরের দিকে যাই আবার দাম করে নিচে নেমে যাচ্ছি। তো একটু দেখালাম আপনাদের সাথে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।